আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো রয়েছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। একটু আগে আইসিটির ক্লাস নিয়ে আসছিলাম। আশা করি তোমরা কিছুক্ষণ আগে যে ক্লাসটি নিয়েছি সেটি ভালো করে বুঝতে পেরেছো। আহ, আজকে এখন আমি তোমাদের ইংরেজির যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে সেকেন্ড পেপার, সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা একেবারে সামনে চলে এসেছে, 26শে জুন তোমাদের পরীক্ষা। তো এখনো তোমাদের অনেকেই রয়েছে যে ভালো করে গুছিয়ে উঠতে পারোনি, বা ইংরেজি সেকেন্ড পেপার ভালো করে বুঝতে পারতেছো না, বা আইসিটির অনেক সমস্যা রয়েছে, বা অনেকেই অনেক আগে প্রাইভেট পড়েছো তোমরা, ইংরেজি পড়েছো, আইসিটি পড়েছো। তো এখন হয়তো একটু রিভাইজের প্রয়োজন হয়ে তোমাদের পড়তে পারে। তাই তোমাদের জন্য আমি একটি কোর্স ডিজাইন করেছি। অলরেডি আজকে থেকে আমি রেগুলার তোমার সন্ধ্যে 7:30টায় আইসিটি ক্লাস নেব, আর তোমার রাত 9টায় নেব ইংরেজি সেকেন্ড পেপার ক্লাসটি। তো একটু যাই হোক দেরি হয়ে গেল ক্লাসটি নিতে, এই জন্য খুবই দুঃখিত। তো কোর্সটি সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নিই। তো তোমরা যারা আজকের আমার ক্লাসটি দেখছো, বিশেষ করে তোমাদের যদি কেউ কোনো ক্যান্ডিডেট থেকে থাকে বা তোমাদের কোনো ফ্রেন্ডস থাকে, অবশ্যই তাদেরকে মেনশন দিবে এবং আজকের ক্লাসটি শেয়ার করবে। ঠিক আছে? যদি তোমরা শেয়ার করো তাহলে দেখবা যে তোমাদের অনেক উপকারে আসতেছে। আমি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের সাথে আইসিটি এবং ইংরেজি সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। এর মাঝে দেখবে যে অনেক সমস্যায় পড়তে পারো, অনেক টেস্ট পেপার সলভ রয়েছে, সাপ্লিমেন্ট সলভ রয়েছে, এগুলো করতে গিয়ে দেখবা যে তোমরা আটকে গেছো। তো এই মুহূর্তে তোমরা যখন আটকে যাবে তখন আমাকে স্মরণ করতে পারো, বা যে কোনো সমস্যা আমাকে জানাতে পারো, আমি তোমাদের সেগুলো অনলাইন সলভ করে দেবো ইনশাল্লাহ। তো এই কোর্স সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। তো আমরা একটু জেনে নিই, চলো। আচ্ছা, একটু ওয়েট করো সবাই। দেখো, আমি একটু বলি তোমাদের, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে কোর্স সম্পর্কে। দেখো, তো এই কোর্সটা মূলত ডিজাইন করা হয়েছে তোমাদের 2025 ব্যাচ যারা রয়েছে, এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য আমি এটা কোর্স ডিজাইন করেছি। আর 2026 ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছে তারাও আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো। তো এই কোর্সটিতে জয়েন করতে পারলে তোমাদের কি কি সুবিধা আছে বা আমি একটু বলে দেবো তোমাদের। আমি এর সাথে তোমার আইসিটিও পড়াবো। ঠিক আছে? বিশেষ করে আজকে রাতের যেটা ক্লাস, সেটা ইংরেজি ক্লাস হবে সেকেন্ড পেপারের। আর সন্ধ্যার সময় 7:30টায় যেটা রেগুলার, সেই ক্লাসটি নেবো আমি আইসিটির। তো দেখো, আমি একটু পড়ে তোমাদের শোনাই, তাহলে তোমাদের সুবিধা হবে। এইচএসসি 2025 ব্যাচ তোমাদের পরীক্ষা 26শে জুন শুরু হবে। যারা এখনো রুটিন অনুযায়ী, ঠিক আছে, পড়ালেখা করতে পারছো না, তারা আমার তত্ত্বাবধানে, আমার সাজানো রুটিনে, ঠিক আছে, ও দিক নির্দেশনায় প্রতিদিন আইসিটি সন্ধ্যা 7টা 30 মিনিটে ও ইংরেজি দ্বিতীয় রাত 9টায় অনলাইনে পড়ে পড়ালেখায় নিয়মিত হয়ে যেতে পারো। ঠিক আছে? এবং যদি এই প্রায় 40 দিন কঠোর পরিশ্রম করতে পারো, তবে তোমরা ইনশাল্লাহ অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো। তোমাদের যে কোনো ইংরেজি সেকেন্ড পেপারের সমস্যা যদি থাকে, আইসিটির কোনো অঙ্ক যদি বুঝতে না পারো, অনেক চ্যাপ্টার রয়েছে তোমার। ঠিক আছে? প্রথম অধ্যায় তো অনেক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়েছে তোমার আইসিটির। তারপরে ডেটা কমিউনিকেশন রয়েছে। দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমার কি সংখ্যা পদ্ধতি রয়েছে প্রথম অংশ। দ্বিতীয় অংশ রয়েছে ডিজিটাল ডিভাইস। আজকে ডিজিটাল ডিভাইস একেবারে শুরু করেছি। ঠিক আছে? একবারে জিরো লেভেল থেকে শুরু করেছি। যাদের ডিজিটাল ডিভাইসের সমস্যা রয়েছে, আমার সন্ধ্যার ক্লাসটি দেখতে পারো। ঠিক আছে? আর আমরা 6 থেকে 7 দিনের ডিজিটাল ডিভাইস একবার কমপ্লিট রিভাইজ দেব। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। আর আরো বেশ কিছু কথা রয়েছে, আমি একটু বলি তোমাদের। তো যদি তোমরা এই কোর্সটা ভর্তি হতে চাও, যদি মনে করো যে না, তোমরা কিছুদিন ক্লাসটা কন্টিনিউ করো। ঠিক আছে? ক্লাসটা কন্টিনিউ করো। যদি মনে করো যে না, আমি কোর্স থেকে কিছু শিখতে পারবো, ইংরেজি সেকেন্ড পেপার থেকে কিছু শিখতে পারবো, বা আইসিটি যে 5টি অধ্যায় রয়েছে, তোমার এমসিকিউ সিকিউ শিখতে পারবো, কিছু কৌশল শিখতে পারবো যেটা আমার পরীক্ষার জন্য উপযোগী, তাহলে তোমরা আমার এই কোর্সটিতে জয়েন করতে পারো। তো কিছুদিন আগে কন্টিনিউ করে দেখতে থাকো। ঠিক আছে? যদি মনে করো যে না, ভালো লাগতেছে এবং আমি শিখতেছি, তাহলে তোমরা অবশ্যই এই কোর্সটিতে জয়েন করবে। তো আফটার সার্টেন টাইম আমার এই কোর্সটি অবশ্যই অফ হয়ে যাবে। ঠিক আছে? আমি এখন শুধু এখন প্রচারের জন্য এটা, আমি এখন ক্লাসগুলো লাইভে একবারে পাবলিক করে দিচ্ছি ক্লাসগুলা। আমি কিছুদিন পরেই আমার এই ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে নিয়ে চলে যাব। ঠিক আছে? প্রাইভেট গ্রুপে নিয়ে চলে যাব। তো তোমরা ক্লাসগুলো কয়েকদিন দেখো। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর আমার এই কোর্স ফি রাখা হয়েছে তোমার মাত্র 400 টাকা। ঠিক আছে? 45 দিন তোমরা পড়বা। তো 45 দিন তোমরা একবারে কি করবা, প্রতিদিনই ক্লাস করবা। প্রায় অন্তত 2.5 ঘন্টার মতো ক্লাস করবা। হয়তো ইংরেজি 1.5 ঘন্টা এবং আইসিটি 1.5 ঘন্টার মতো ক্লাস করবা। যদি এর চেয়ে বেশি সময় লাগে পড়াতে পড়াতে, তবুও আমি কিন্তু তোমাদের এই এফোর্টটা দিব। আচ্ছা,
আর আমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুবায়ের, তোমরা অলরেডি জানো হয়তো। আর আমি পড়ালেখা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিএসসিতে, মানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, এবং বর্তমানে আইসিটি লেকচারের পদে আমি জব করতেছি। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আচ্ছা, তো ইংরেজির আমি একটু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আরো ডিটেলস আলোচনা করতে চাই। যদি তোমরা ইংরেজি পড়ো, ঠিক আছে, আমি যে সেকেন্ড পেপার যে কোর্সটা ডিজাইন করেছি, আমি কিভাবে প্ল্যান করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। শুরুতে শেয়ার করে নেই, তারপরে আমরা আলোচনা যাচ্ছি। দেখো, তো তোমাদের গ্রামার পার্টে কত রয়েছে? 60 মার্কস রয়েছে সেকেন্ড পেপারে, ঠিক আছে। আর রিটেনে তোমার রয়েছে কত? 40। হ্যাঁ, দুটি অংশে বিভক্ত, প্রথম অংশ গ্রামার রয়েছে আর পরে রয়েছে তোমার রিটেন মার্ক। তো দেখো, প্রথমটা কি রয়েছে, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশনের ব্যবহার রয়েছে এখানে। কিছু তোমার গ্রুপ ভার্বস রয়েছে বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, ওগুলো আগে থেকে মুখস্থ করতে হয়। বিশেষ করে তোমরা যখন আমরা যখন 5, 6, 7, 8, 9 পড়ি, এগুলো কিছু গ্রুপ ভার্ব থাকে, ঠিক আছে। ওই গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিছু ফিক্সড কোশ্চেন আসে, ওগুলো মুখস্থই মনে করো। ঠিক আছে, যেমন কি ডিপেন্ড অন মানে কি নির্ভর করা, তাহলে ডিপেন্ডের পরে সবসময় অনই বসে নির্ভর করা অর্থে, তাহলে কি এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ক্লাইম্ব আপ মানে কি ওপরে ওঠা, ঠিক আছে। তো আপ কোত্থেকে আসলো? তো এগুলো কিছু ফিক্সড থাকে, কিছু ফিক্সড নির্দিষ্ট করা থাকে, কিছু ওয়ার্ডের সাথে, কিছু ভার্বের সাথে যুক্ত করা থাকে, সেগুলো মুখস্থ করতে হয়। এখন তুমি যদি মনে করো যে পরীক্ষা 2 দিন আগে এগুলো মুখস্থ করবে, তাহলে কিন্তু হবে না। আমি কি করব, ক্লাসের শুরুতেই আমি তোমাদের প্রথম দিকেই যেগুলো মুখস্থ কাজ, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিম, এই দুইটা টপিক তুমি যদি আগে থেকে না পড়ো, পরীক্ষার আগে রাতে তুমি সিনোনিম অ্যান্টোনিম কয়টা মুখস্থ করবা? কয়টা ওয়ার্ড তুমি মুখস্থ করো? 500টা ওয়ার্ড মুখস্থ করতে পারো? পরীক্ষার আগে পারবা না। তো আমি কি করব, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম বোর্ড কোশ্চেনগুলা অর্থ সহকারে, ঠিক আছে, অর্থ সহকারে এবং উচ্চারণ সহকারে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা কি করবে, এখন থেকে প্রতিদিন 10টা করে মনে করো, 10টা বা 12টা করে বা 10টা করেই মনে করো যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবা, আর 10টা করে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করবা। আমরা কি করতে, সিনোনিম অ্যান্টোনিম কিভাবে তৈরি করতে হয়, সাফিক্স প্রিফিক্স এগুলো যুক্ত করে আমরা কি আমরা নেগেটিভ ওয়ার্ডগুলো মুখস্থ তৈরি করতে পারি, বা সাফিক্স দিয়ে বা প্রিফিক্স যুক্ত করে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। যেমন ফেয়ার, ফেয়ার মানে কি ভালো বা সুন্দর, FAIR, ফেয়ার, ঠিক আছে। তো ফেয়ার এটা 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 সিনোনিম মনে করতে। অ্যান্টোনিম আমরা কিভাবে তৈরি করতে পারি, আনফেয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, যে প্রিফিক্সটা যুক্ত করে দিলাম, প্রিফিক্স যুক্ত করে আমরা কি করলাম, এটা তোমার অ্যান্টোনিম তৈরি করে দিলাম। তোমার যদি বলা থাকতো যে এটার অ্যান্টোনিম, অ্যান্টোনিম দেওয়া থাকে মনে করো, অ্যান্টোনিম তৈরি করতে হবে, তাহলে কি করবো, যে আনফেয়ার, ঠিক আছে। তাহলে কি হলো, যে এটা তোমার বিপরীত শব্দ তৈরি হয়ে গেল, সিনোনিম বা অ্যান্টোনিম তৈরি হয়ে গেল। এই ধরনের আমি কিছু কৌশল বা ট্রিক্স রয়েছে, বা কিছু গুরুত্বপূর্ণ তোমার তথ্য আমার কাছে রয়েছে, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তারপর প্রিপোজিশনগুলো আমি দিয়ে দেবো, যেগুলো বোর্ড কোশ্চেনে আছে, ঠিক আছে, বা 19 সাল, 23 সাল, 24 সালের যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্বস রয়েছে, সেগুলোর লিস্ট আমি সুন্দর করে বোর্ড আকারে দিয়ে দেবো, যাতে এখন থেকে তোমরা প্রতিদিন মুখস্থ করতে পারো। পরীক্ষা আস্তে আস্তে 250 বা 300টা মুখস্থ হয়ে গেল সিনোনিম অ্যান্টোনিম, তবুও মানে তোমার একটা ভালো কিছু করা যাবে। হ্যাঁ, এই সিস্টেম আমি এগোবো এই কোর্সটিতে, আর আইসিটি তো থাকছেই, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বরে দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস, ঠিক আছে। এর একটা আলোচনা আমি দিয়েছি অলরেডি, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। আমার যে চ্যানেল রয়েছে HSC ইংলিশ অ্যান্ড আইসিটি ল্যাব, ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে HSC ইংলিশ অ্যান্ড আইসিটি ল্যাব। আর আমি লাইভে আসি তোমার ইংলিশ অ্যান্ড আইসিটি সেন্টার যে ফেসবুক পেজ রয়েছে, এখান থেকে আমি লাইভে এসে তোমাদের সাথে ক্লাসগুলো নিব, রেগুলারলি নেব, ঠিক আছে। তো এইগুলোতে অনেক উড ইউ মাইন্ড রয়েছে, তারপরে হোয়াট ডাজ লুক লাইক রয়েছে, তারপরে ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে, ইন্ট্রোডাক্টরি ইট রয়েছে, ঠিক আছে, উড রেদার, হ্যাড বেটার, এই সকল শব্দর তোমার যে একটা বক্স আছে, এগুলো তোমার 10টা দেওয়া থাকবে, ঠিক আছে। এই 10টা তোমার বেছে বেছে কোথায় কোনটা ব্যবহৃত হবে সেটা তোমাকে উত্তর করতে হবে। তো তোমরা খুব সহজেই যাতে তোমরা বসাতে পারো, সেই ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স আসলে এই তোমার 3 নম্বর প্রশ্নটাতে তোমাদের আসলে পরীক্ষা করা হয় যে তোমরা কতটুকু ইংলিশ গ্রামার জানো, তোমাদের ভোকাবুলারি কতটুকু রয়েছে, শব্দ ভান্ডার কতটুকু রয়েছে, সেন্টেন্স মেকিং ক্যাপাবিলিটি কতটুকু রয়েছে, এটা দ্বারা এখানে চেক করা হয়, ঠিক আছে। তোমাকে একবারে একটা সেন্টেন্সের অর্ধেক দিয়ে দিবে, তো অর্ধেক দিয়ে দিবে, তুমি যদি সেন্টেন্সটা বুঝো, মিনিংটা বুঝো, ঠিক আছে, শব্দগুলোর মানে তুমি জানো, তাহলে কি পরের সেন্টেন্সটা কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। এরকম করে এখানে তোমার বেশ কিছু ব্যবহার রয়েছে, কিছু স্পেশাল শব্দ রয়েছে, ওগুলো যদি আমরা শিখি, কিছু নির্দিষ্ট তোমাদের সিলেবাসে দেওয়াই আছে, তো ওগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তো দেখবো যে এখানে অনেক ইমপ্রুভ হবে। তাছাড়া আমি প্রথমে আমি কি করব, 15 থেকে 20টা একবারে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলসগুলো আলোচনা করে নেবো। ধরো কমপ্লিটিং সেন্টেন্সের তো অনেকগুলো রুলস রয়েছে, 30টার মতো রুলস রয়েছে মনে করো। তো আমি কি করব, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পড়েছে,
হ্যাঁ, রেফারেন্স সহ বোর্ড কোশ্চেন তোমার যেগুলো আছে ওগুলো এক্সাম্পল হিসেবে আমি নিয়ে আসবো, দিয়ে তোমাদের একটা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবো। আচ্ছা, তারপরে দেখো তারপরে 4 নম্বরটা রয়েছে, আমি একটু নিচ দিকে যাই স্লাইডটা। দেখো বলতেছি কি 4 নম্বরে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ফিল দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, অর্থাৎ কারেক্ট ফর্ম মানে কি, রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম ভার্বস মানে কি, তোমার বেশিরভাগ টেন্সের ব্যবহার রয়েছে, আর এখানে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রয়োগ রয়েছে। ঠিক আছে, যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝো, নাম্বার পার্সনস বুঝো, এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? নাম্বার হলে প্লুরাল, নাম্বার হলে প্লুরাল ভার্ব হবে, সিঙ্গুলার তোমার যদি সাবজেক্ট হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। ঠিক আছে, এগুলো তোমার কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে। তাছাড়া কিছু টেন্স ইন্ডিকেটর রয়েছে। ঠিক আছে, পাস্ট টেন্স ইন্ডিকেটর রয়েছে, ফিউচার টেন্স ইন্ডিকেটর রয়েছে, প্রেজেন্ট টেন্স ইন্ডিকেটর রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটর রয়েছে। এগুলো যদি তোমার মনে থাকে, নখদর্পণে থাকে, তাহলে তুমি দেখবা যে খুব সুন্দর করে রাইট ফর্ম অফ ভার্বস পড়ে মানে পারতেছো। তো রাইট ফর্ম অফ ভার্বস যদি না পারো, আসলে এখানে গ্রামারে সবকিছু নিহিত রয়েছে। ঠিক আছে, অনেক তোমার বেসিক বলো, তুমি ভালো একটা কথা বলতে চাও, ভালো কিছু লিখতে চাও, তুমি যদি টেন্স না জানো, এখন তুমি বলো যে স্যার একটা সেন্টেন্স দিয়ে 12টা টেন্সের উদাহরণ আমি বলতে পারি, তাহলে ওই একটা সেন্টেন্স দিয়ে 12 টেন্সের উদাহরণ যদি তুমি বলতে পারো, ঠিক আছে, তাহলে কি তোমার সব শেষ হয়ে গেল? তাহলে তো মানে গাদা গাদা বই, গাদা গাদা তোমার গ্রামার রচনা হতো না। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে, অনেকগুলো এক্সাম্পল পড়তে হবে, তুমি একটা এক্সাম্পল পড়লে হবে না, একটা নিয়মের 4-5টা এক্সাম্পল যদি তুমি পড়ো, তাহলে দেখবে তুমি দক্ষ হচ্ছ। আর তুমি একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স দিয়ে বললে যে স্যার এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা আর পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তো এখন এরকম করে যদি তুমি লিখো বা বলো, তাহলে একটা সেন্টেন্স দিয়ে হবে না, তোমাকে বিশদভাবে জানতে হবে। তো যাই হোক, আমি এটা নিয়ে আলোচনা করব, রাইট ফর্ম ভার্বস নিয়ে আলোচনা করব। বেশ কিছু, আমি বেশি রুলস দেবো না, রিভিশন ক্লাস। এখন তুমি 2 বছরের পড়া কি তুমি এই 30 দিনে বা 40 দিনে শেষ করতে পারবা না, তুমি চেষ্টা করলেও পারবা না। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে তোমার একবারে ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কমনলি ইউজ যেগুলো রুলস রয়েছে, 15 থেকে 20টা রুলস আমি তোমাদের একবারে টপ রেটেড রুলস, সেগুলো আমি আলোচনা করে দেবো প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমি সেটা আলোচনা করে দেব। আচ্ছা, তারপরে দেখো, চেঞ্জ দ্য ফর্ম অফ ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ ন্যারেশনের কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, যে তোমার ন্যারেশন এখানে করতে হবে। তো ন্যারেশন যদি আমরা শিখতে যাই, প্রথমে কি, যে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার রয়েছে। ঠিক আছে, এই তুমি 5 প্রকার সেন্টেন্সের যদি তুমি ন্যারেশন পারো, ঠিক আছে, তাহলে কি হবে, যে প্যাসেজ ন্যারেশন আছে সেটাও পেরে যাবা। মানে প্যাসেজ ন্যারেশনের অল্প কিছু রুলস রয়েছে, কিন্তু তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন পারো না। ঠিক আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পারো না, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পারো না, ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন তুমি পারো না, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন তুমি করতে পারো না, তাহলে প্যাসেজ ন্যারেশন কি করে করবে? ঠিক আছে, তো আগে রুলসগুলো তোমার কি, প্যাসেজ আগে তোমার যে অর্থগতভাবে 5 প্রকার সেন্টেন্স রয়েছে তার ন্যারেশন আগে শিখতে হবে, তারপরে তুমি কি করবে, প্যাসেজ ন্যারেশনগুলো পারবা। তো অবশ্যই আমি রুলসগুলো আলোচনা করব তোমাদের সাথে, একবার রিভাইজ দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তো যারা অনেক আগে পড়েছো তারা হয়তো ভুলে গেছো, তো তোমরা আমার সাথে কন্টিনিউ করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় তোমরা মোবাইলে থাকো, মানে রেগুলারিটি মেনটেন হচ্ছে না, যে পড়ছি, কিন্তু তোমরা যদি প্রতিদিন আমার সাথে সন্ধ্যা 7:30 আইসিটি পড়ো এবং রাত 9টায় ইংরেজি পড়ো, তুমি দেখবা যে তোমার একবারে তোমার গ্র্যাজুয়ালি তুমি ইমপ্রুভ করতেছো। এবং টানা 40 দিন যদি আমার সাথে পড়ো, তুমি ইনশাল্লাহ পারবা। একটা কাজ তুমি যদি 40 দিন করো, তো অবশ্যই অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো কি রয়েছে, যে 6 নম্বরে রয়েছে, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস, অর্থাৎ মডিফায়ার্সের কিছু রুলস রয়েছে। ঠিক আছে, কোথায় অ্যাপোজিটিভ হবে, আরও কিছু বিষয় রয়েছে যে তোমার এগুলো ব্যবহার রয়েছে। তো মডিফায়ার্সের রুলসগুলো আমি অবশ্যই আলোচনা করে দেবো, যাতে তোমরা খুব সহজে পেরে যাও, এবং যেগুলো টপ রেটেড যেগুলো রুলস সেগুলো আমি বলবো। আচ্ছা, তারপরে চলে আসি আমরা যে সেন্টেন্স কানেক্টর, অনেক সেন্টেন্স কানেক্টর রয়েছে। ঠিক আছে, সেন্টেন্স কানেক্টরগুলোর যে রুলস রয়েছে, আমি সেগুলো কানেক্টরসগুলো কোথায় জেনারেলি, ইউজুয়ালি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এগুলো যেগুলো রয়েছে, আমি কোথায় কোনটা ভালো হবে, মানে কোনটা কোথায় বসালে ভালো হবে, সেটা আমি অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বলে দেবো এবং বুঝিয়ে বলে দেবো। তোমাদের যেটা সমস্যা, যে ওয়ার্ড কালেকশন নেই। ঠিক আছে, ওয়ার্ড কালেকশন না থাকলে তো তুমি গ্রামার ভালো করে পারবে না, বা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, যে অর্ধেক দেওয়া আছে সেই অর্ধেকের তুমি মানেই জানো না, তাহলে পরের অংশটুকু তুমি কি করে পারবে? তো চেষ্টা করো যতটুকু পারা যায় যে ওয়ার্ড কালেকশন বাড়ানোর। ঠিক আছে, ভোকাবুলারি তোমাদের অবশ্যই বাড়াতে হবে, গ্রামাটিক্যাল বিষয় তো আছেই। আচ্ছা, তারপরে দেখো যে রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড। ঠিক আছে, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো তুমি সিনোনিম বা
অ্যান্টোনিম লিখতে পারো। আমি একটু আগে বললাম যে তোমার কিভাবে তৈরি করতে হয়, বিপরীত শব্দ কিভাবে তৈরি করতে হয়, সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে তোমার তৈরি করা যায়। ঠিক আছে, লেস যদি আমি বসাই তাহলে কি নট হয়ে যাবে, শেষে যদি সাফিক্স বসাই তাহলে কোনো একটা শব্দ নাবোধক হয়ে যাবে। অনেকভাবে তৈরি করা যায়। প্রথমে যদি ডিস বসাই তাহলে এটা নেগেটিভ শব্দ তৈরি করতে পারে, ডিআইএস। ঠিক আছে, এই ধরনের শব্দ আমি অনেক আলোচনা করব এবং যেগুলো পড়ে তোমাদের পরীক্ষায় বোর্ড কোশ্চেন। এখন আমি হাইলাইটস করবো বোর্ড কোশ্চেনে বেশি। ঠিক আছে, তোমরা বুঝো আর না বুঝো, এখন কিন্তু তোমরা যে সাবজেক্টই পড়ো বোর্ড কোশ্চেন হাইলাইটস করো। যারা কোশ্চেন করে স্যারেরা তারা কিন্তু জায়গা বুঝে কোশ্চেন করে। তো তাহলে একটা তুমি যদি 8টা তোমার বোর্ড রয়েছে, 8টা বোর্ডের কোশ্চেন তুমি অ্যানালাইসিস করে পড়ো, তাহলে দেখবা যে 8জন টিচার প্রশ্ন করেছে, তারা অবশ্যই বুঝে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তাহলে সালের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্যারেরা সেগুলো কোশ্চেন ধরে ধরে মানে খুঁজে 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 বের করেছে। তুমি যদি বোর্ড কোশ্চেনে না করো, মন মতো মনে করো যে ইচ্ছা মতো এটা করছো ওটা করছো, তুমি বুঝছো না যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা মানে গুরুত্বপূর্ণ নয়, তাহলে তো হবে না। ঠিক আছে, তো তুমি আগে বোর্ড কোশ্চেনগুলো প্রতিটা সাবজেক্টের পড়ো, বিশেষ করে যারা সায়েন্সের আছো, আর্টসের আছো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বলো বা যা এগুলো বলো, আর্টসে যারা আছো, ইকোনমিক্স আছে মনে করো, মনোবিজ্ঞান আছে, এগুলো অবশ্যই তুমি তোমার সালের কোশ্চেনটা পড়ো। ঠিক আছে, সালের কোশ্চেন যদি না পড়ো তাহলে তুমি ভালো করতে পারবে না। আর তুমি সালের কোশ্চেনটা যদি মনে করো সবগুলো কাভার করে চলে গেলা, তুমি এমসিকিউ বইয়ের না খুঁজেও পড়ো, আমি বলি এমসিকিউ যদি তুমি নাও পড়ো বই মানে ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন, তুমি যদি সালের কোশ্চেনগুলো করে যাও তাও দেখবে যে তুমি 17 থেকে 18 মার্ক পেয়ে যাবা। ঠিক আছে, 17 থেকে 18 মার্ক তুমি অবশ্যই পাবা যদি বোর্ড কোশ্চেন ওভারঅল সবগুলো শেষ করে দাও। বিশেষ করে এমসিকিউ মানে চিন্তা করো যে আল্লাহ কিভাবে এতগুলা লাইন বাই লাইন পড়বো, আইসিটি লাইন বাই লাইন পড়বো, ফিজিক্সের লাইন বাই লাইন পড়বো। তো তুমি আগে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তারপরে দেখবা যে অনেকটা মাথা হালকা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সিনোনিম অ্যান্টোনিম গেল। তারপরে 9 নাম্বার রয়েছে পাংচুয়েশন, মানে কি বিরাম চিহ্ন, কোথায় দাঁড়ি হবে, কোথায় সেমিকোলন হবে, ঠিক আছে, কোথায় ফুল স্টপ হবে, এগুলোরই ব্যবহার। হ্যাঁ, তো এগুলা এটা খুবই ইজি টপিক, এটা মানে একটা ক্লাস আমি হয়তো আলোচনা করবো, দেখবো শেষ হয়ে গেছে, খুবই ইজি। তারপরে দেখো রাইটিং পার্ট, তোমার রাইটিং পার্টে রয়েছে দেখো তোমাদের 40 মার্ক রয়েছে। হ্যাঁ, রাইটিং পার্টে কি রয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন, ফর্মাল অ্যাপ্লিকেশন থাকতে পারে, ইনফর্মাল থাকতে পারে, যাই হোক। ঠিক আছে, এখানে 10 মার্ক রয়েছে তোমার। আর রাইট এ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তোমাকে বর্ণনামূলক কিছু প্যারাগ্রাফ লিখতে বলবে, একটা টপিক দিয়ে দিবে এখানে, তোমাকে কিন্তু কোনো প্রশ্ন দেওয়া থাকবে না। আমরা ছোটবেলায় যেমন বা 9 10 বা 8 পড়তাম, যেমন 5টা প্রশ্ন দেওয়া আছে, সেরকম কিন্তু প্রশ্ন দেওয়া থাকবে না। তো কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় সেই কৌশল আমি তোমাদের অবশ্যই শেখাবো, এবং আমি তোমাদের প্রশ্ন দিয়েই শেখাবো, যাতে তোমার যে কোনো প্যারাগ্রাফ দিলেই তোমরা একটা এভারেজ মার্কিং টেনে নিয়ে আসতে পারো। ঠিক আছে, এই টাইপের আমি তোমাদের ডিরেকশন দেবো এবং কিছু কমন প্যারাগ্রাফ দিব। এখন তো কৌশল খাটানোর সময়, তাই না, শেষ মুহূর্তে তো কৌশল খাটাতে হবে। যেমন কৌশল কি, একটা প্যারাগ্রাফ হয়তো 4টা 5টা প্যারাগ্রাফ লিখে যায় বা 10টা প্যারাগ্রাফ লিখতে হয়। তো এই টাইপের কিছু কৌশল আছে, একবার তুমি যদি এখন গণহারে সেগুলো খাটাও সেগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তো কোথায় কোথায় চেঞ্জ করতে হবে সেই চেঞ্জ করাটাই যদি তুমি না বুঝো, হ্যাঁ কপি করা শিখেছো কিন্তু একটু যে চেঞ্জ করতে হয় সেটা যদি না জানো তাহলে হবে না। তো সেই ট্রিক্সগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা প্যারাগ্রাফ রয়েছে তোমার, এটাতে কিন্তু 15 মার্ক, একটা রচনার সময় বড় করে একটু লিখতে হবে, 15 15 30 আর 10 হলো 40 আর উপর হলো তোমার 60, টোটাল 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, তো রাইট এ প্যারাগ্রাফ অন সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস ইউ ফাইন্ড, অর্থাৎ তোমাকে একটা টপিক দিয়ে দিবে যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমার লিখতে হবে, কোনগুলো মিল রয়েছে কোনগুলো অমিল রয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার সিলেবাস। তো আমি যেভাবে তোমাদের আলোচনা করব সে বিষয়টা একটু বলে দেই তোমাদের, শোনো তোমরা। দেখো আমি কিন্তু প্রিপোজিশনের 3টা ক্লাস নেব। ঠিক আছে, প্রিপোজিশনের 3টা ক্লাস নেব। ঠিক আছে, তোমাদের টপিক যতটি আছে মনে করো আমি তোমাদের বুঝাই, এখানে কয়টা টপিক আছে, 9টা টপিক আছে। ঠিক আছে, 9টা টপিক, 3 নং 27, অর্থাৎ 27 দিন আমি তোমাদের ক্লাস নেব, মানে গ্রামাটিক্যাল বিষয়ের ওপর। ঠিক আছে, গ্রামাটিক্যাল বিষয়গুলো আমি আলোচনা করব। তো একটা টপিকের ওপর আমি 3 দিন আলোচনা করব। তো তুমি যদি মনে করো কমপক্ষে ধরো 1.5 ঘন্টা করেই ধরো, বা 1 ঘন্টা 1.5 ঘন্টাই ধরো, তাহলে তোমার প্রায় 4.5 ঘন্টা একটা টপিকের উপর আলোচনা করব আমি। অন্তত তোমার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলসগুলো তো তুমি শিখতে পারবে, এবং সেই সাথে সাথে যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে আমরা চেষ্টা করব যে 2024 সালের বা 23 সালের ওভারঅল তোমার একটা বোর্ডের যদি তোমার মানে 1 সালের কোশ্চেনগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো সব ধরনের রুলসগুলো চলে আসবে। ধর এবছর 2025 সালের বা 24 সালের প্রশ্নগুলো নিয়ে আমি যদি আলোচনা করি, প্রতিটা বোর্ডের আলোচনা করি, তাহলে দেখো সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু উঠে চলে আসে। ঠিক আছে, তো আমি রুলসগুলো আলোচনা করব, রুলসের সাথে সাথে আমি চেষ্টা করব যে তোমার যে কোনো একটা সালে সকল বোর্ডের প্রশ্ন সমাধান করে দেওয়ার। তাহলে কি হবে, যে অ্যানালাইসিস করে মানে সমাধান করে দেওয়ার, তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে আর কি।
তাহলে আমি বলে দিলাম যে আমি প্রতিটা টপিকের ওপর 3টা করে ক্লাস নেব, ঠিক আছে। তো আমি আজকে চেষ্টা করব যে আমি একটা বোর্ড, আজকে আমি খুব একটা আলোচনা করব না যেহেতু শুরুর দিন আজকে, ঠিক আছে। তো আমি বলতে চাই যে তোমরা যারা মনে করবা যে কোর্সটিতে হয়তো তোমার ভর্তি হওয়ার যোগ্য, তোমরা কিছু ক্লাস দেখো আমার, যদি ভালো লাগে তাহলে তোমরা আমার এই কোর্সটিতে অবশ্যই জয়েন করবে। তো আজকে আমরা কি করব, ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্নটা একটু অ্যানালাইসিস করব, বিশেষ করে রাইট ফর্ম ভার্বসের, ঠিক আছে। তো আমি রুলসগুলো আজকে হয়তো 4-5টা দিব, 5টা মতো রুলস দিব তোমাদের পড়ার জন্য, এবং সেই সাথে সাথে আমরা সেই ঢাকা বোর্ডের 2024 সালের প্রশ্নটা একটু দেখে নিয়ে চলো। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তোমার এটা হচ্ছে গত বছরের তোমার রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন। এটা 4 নম্বর প্রশ্ন তোমার ঢাকা বোর্ডে গতবার এটা এসেছিল, ঠিক আছে। তো এটা একটা গল্প টাইপের, অনেকটা মজার একটা গল্প আছে এটা। তো আমরা এটা অন্য কথায় পড়েছিলাম, হয়তো ফিল ইন দ্য গ্যাপস তোমার অন্য কোনো জায়গায় আমরা এটা পড়েছি বা রিঅ্যারেঞ্জে পড়েছি। এটা আমরা ফার্স্ট পেপারে আমরা কিন্তু এটা রিঅ্যারেঞ্জে পড়েছি, ঠিক আছে। তো একটা সহজ টপিক দিয়েছে। তো রাইট ফর্ম ভার্বস যখন তুমি একটা প্যাসেজ সমাধান করতে যাবা, ঠিক আছে, আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা নোট করতে পারো। যে তুমি দেখবা কয়েকটা সেন্টেন্স পড়ে দেখবা, 4-5টা সেন্টেন্স তুমি আগেই পড়ে নেবা, ঠিক আছে। 1 নম্বর কাজ, যে কোন কোন টেন্সে দেওয়া আছে, মানে আবহটা কি, কনটেক্সট। তোমাকে দেখো এখানে বলা আছে কি, তোমাকে সুন্দর করে ব্যাখ্যা করে বলে দিয়েছে যে তুমি মানে গ্যাপটা পূরণ করবে কি করে, অ্যাজ পার সাবজেক্ট, ঠিক আছে। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো, বা সাবজেক্ট অনুযায়ী তুমি এই ভার্বগুলা পূরণ করবে। আর কি করবে, অ্যান্ড কনটেক্সট, প্রসঙ্গ বা প্রেক্ষাপট। এই গল্পের প্রেক্ষাপট কখনকার, বর্তমানকালের, অতীতকালের না ভবিষ্যৎকালের। তুমি ফার্স্ট ফাইন্ড দিস আউট। প্রথমেই তুমি খুঁজে বের করো এটা কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে, কোন প্রসঙ্গে লেখা হয়েছে, ঠিক আছে। 1 নম্বর কাজ দিয়ে তুমি ধরে নিবা, তোমার ব্রেনকে বলে দিবা এটা কোন টেন্সে কোন আবহতে গেছে। তো এটা বুঝবা কি করে, তুমি ভার্বগুলা চেক করবা। তুমি বলবা যে স্যার তাহলে ভার্ব তো আমাকে পূরণ করতে হবে, তো আমি কি করে বুঝবো যে এটা ভার্ব, অন্যটা ভার্ব কিভাবে খুঁজবো। দেখবা যে শূন্যস্থানগুলো ভার্ব দেওয়া আছে বি, এর বাইরেও কিছু কিছু ভার্ব দেওয়া আছে যেখানে সেন্টেন্সে আছে, তো তুমি ওই ভার্বগুলা চেক করো, ঠিক আছে। তো দেখো তো তুমি, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ এ কিং হু ওয়াজ। এই যে দেখো প্রথম সেন্টেন্সেই একটা ইন্ডিকেটর আমরা পেয়ে গেলাম, কি, ওয়াজ, ঠিক আছে। যে দেখো আমরা ওয়াজ পেয়ে গেছি, মানে তুমি বুঝে গেলা যে আমাদের আশেপাশের যে সেন্টেন্সগুলো আগে বা পরের, আমার মনে হচ্ছে যেটা যে পাস্ট টেন্সে হতে পারে। তুমি কি করে বুঝলা যে এর গ্যাপটা, তো তুমি জানো না কোন টেন্সে হবে, ভালো কথা। কিন্তু তারপরে দেখো আরো কিছু ভার্ব খুঁজবা যেগুলো দেওয়া আছে, ফাইনাইট ভার্ব দেওয়া আছে, তোমার প্রশ্নেই দেওয়া আছে, তুমি খুঁজে দেখবা যে কোন টেন্সে দেওয়া আছে, তাহলে তুমি একটা আইডিয়া ওভারঅল পেয়ে যাবা, ঠিক আছে। তো আমি একটা লাইন এখানে পড়েছি দিয়ে একটা আমি আইডিয়া পেলাম, কি আইডিয়া পেলাম, যে আমার মনে হচ্ছে পরবর্তী যে সেন্টেন্সগুলো সেগুলো মনে হচ্ছে পাস্ট টেন্সে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তাহলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাহলে বলবো স্যার টেন্সও জানতে হবে, আমরা তো ইন্টারে পড়ি। হ্যাঁ অবশ্যই, এখানে তোমার যেগুলো পূরণ করা আছে সব পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে তোমার টেন্সের যদি গঠন না জানো, তুমি একটা ভার্বের V1 V2 V3 যদি না জানো, তাহলে এগুলো কি করে পারবে, ঠিক আছে। আচ্ছা, নো ভার্ব তুমি জানো, নো মানে জানা, এখন নো নিউ নন তুমি জানো না, V2 V3 তুমি জানো না, তাহলে কি শূন্যস্থান তোমার দ্বারা সম্ভব? তাহলে তোমাকে অবশ্যই উইক ভার্ব, স্ট্রং ভার্ব ভালো করে মুখস্থ করতে হবে, ঠিক আছে। তো তুমি নিয়ম জানলেই হবে না, তোমাকে অনেক কিছু জানতে হবে, ঠিক আছে। সমষ্টিগতভাবে তোমার আউটপুটটা এখানে প্রকাশ পাবে যে তোমার নলেজটা কতটুকু আছে রাইট ফর্ম ভার্বসে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আমি একটা ভার্ব খুঁজেছি, আরো কিছু ভার্ব খুঁজে তুমি, এটা তো শূন্য স্থানে আছে, এটা তো আমরা পাবো না, ঠিক আছে, এটাও পাচ্ছি না। ফ্রম দা ড্যাশ অ্যাস্ট্রোলজার্স, ঠিক আছে, এ ফেমাস অ্যাস্ট্রোলজার্স ড্যাশ, আর তো কোনো ভার্ব এখানে দেখা যাচ্ছে না যদিও। হ্যাঁ এখানে একটা ভার্ব পেয়েছি, দেখো কল্ড, মানে কি, কল মানে ডাকা, ঠিক আছে, কল মানে ডাকা, ইড যুক্ত আছে পাস্ট টেন্স। দেখো তাহলে তুমি বুঝতে পারছো যে তোমার এই কনটেক্সটটা, প্যাসেজের কনটেক্সট হচ্ছে অতীতকালের, পাস্ট টেন্সের। তাহলে তুমি ধরে ফেলেছো, তাহলে বুঝবা যে তোমার বেশিরভাগ সেন্টেন্সে হবে আমাদের অতীতকাল হিসেবে, আমাদের যে ভার্বগুলো রয়েছে, ভার্বগুলো আমরা চেষ্টা করবো অতীতকালে পূরণ করার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর বাইরেও কিছু আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে, তখন তো আর তোমার ভার্বের উপর নির্ভর করে না, ভার্ব কি হলো না হলো জানা। তোমার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে,
সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আরো বেশ কিছু নিয়ম রয়েছে। শুধুমাত্র টেন্স জানলেই হয় না। তবে টেন্স দেখো কতখানি গুরুত্বপূর্ণ। তুমি যদি টেন্স এখনো না জেনে থাকো, 12টি টেন্সের গঠন তোমার যাতে ঠোঁটস্থ থাকে। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা অতিরিক্ত আরো কিছু অংশ রয়েছে। ঠিক আছে। কন্টিনিউয়াস কি? সাবজেক্ট প্লাস এমিজার, ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, আরো কিছু শব্দ। ঠিক আছে। তো এই ধরনের গঠন যদি তোমার ভেতরে না থাকে তাহলে কিন্তু তুমি এগুলো পারবে না। তো আমি প্রথমেই তোমাদের সাজেস্ট করব যে আমি অবশ্যই একটা টেন্সের ক্লাস নিতাম, টেন্স আর সেন্টেন্স। ঠিক আছে, মানে অর্থ অনুযায়ী তোমার সেন্টেন্স 5 প্রকার, আর গঠন অনুযায়ী তো তোমার সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এগুলো রয়েছে। ঠিক আছে। তো তোমার মৌলিক জিনিস 3টা অবশ্যই জানতেই হবে, কারণ তুমি ন্যারেশন কি করে করবা? তুমি যদি টেন্স না জানো, তুমি যদি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার সেটা না জানো, তাহলে তুমি ন্যারেশনটাই কি করবা, আর তুমি রাইট ফর্ম ভার্বস কি করবা? ঠিক আছে। তো আমার উচিত ছিল যে আগে টেন্স পড়ানো, তারপর সেন্টেন্স। ঠিক আছে, এগুলো পড়ানো আমার উচিত ছিল, যদিও আমি শুরু করতে পারিনি। আমি জাস্ট দেখানোর জন্য আমি এটা নিয়ে এসেছি। তবে আমি আলোচনাটা করব তোমাদের সাথে খুব শর্ট টাইমে, একটা টেন্সের এবং সেন্টেন্সের একটা ডিসকাশন তোমাদের সামনে নিয়ে আসবো ভেরি সুন। তো চলো আমরা আজকের কাজটি শুরু করি। আমি তাহলে বলে ফেললাম যে তোমরা কি করে একটি তোমার শূন্যস্থান কিভাবে পূরণ করবা কনটেক্সট অনুযায়ী। ওরা কিন্তু তোমাকে ক্লু দিয়ে দিয়েছে যে সাবজেক্ট অ্যান্ড কনটেক্সট। ঠিক আছে, ফাইন্ড আউট। তো চলো আমরা শুরু করি। এর একটি গল্প, আমরা অলরেডি গল্পটা পড়েছি, ফার্স্ট পেপারে পড়েছি, এটা দিয়ে দিয়েছি সেকেন্ড পেপারে। 2024 সালের প্রশ্ন, ঢাকা বোর্ড, ইংলিশ সেকেন্ড পেপার, কোশ্চেন নম্বর 4। ওকে, দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ। দেখো এটা কি? টেন্স ইন্ডিকেটর। ওয়ান্স আপন এ টাইম যদি থাকে কোন একটি সেন্টেন্সে, আমাদেরকে অবশ্যই সেটা পাস্ট ইনডিফিনিটে করতে হবে। ঠিক আছে। আর কি কি ইন্ডিকেটর আছে? যেমন এগো রয়েছে, তারপরে সিন্স রয়েছে। এই শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সের ভিতরে তুমি পেয়ে যাও, তাহলে সেটা কি হবে? অবশ্যই পাস্ট টেন্সে আমাদের বাক্য রচনা করতে হবে। তাহলে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ, বি মানে কি? অ্যামিজার ওয়াজ ওয়ার। তো তুমি কি অ্যামিজার দিবা? এটা তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি? ওয়াজ অথবা ওয়ার। তাহলে এই দুইটির ভিতর যে কোনো একটি বসবে। তাহলে কি? দেয়ার ড্যাশ এ কিং। তাহলে এই যে দেখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার, তোমরা কোথায় পড়েছো এটা? ফ্রেজে 2 নম্বর প্রশ্নে পড়েছো। ইন্ট্রোডাক্টরি দেয়ার ড্যাশ এ কিং। ড্যাশ এ কিং, কয়টা কিং রয়েছে এখানে? একটি কিং রয়েছে। তাহলে তুমি এখানে কি দিবা? ওয়াজ দিবা। ওয়ার কি হবে এখানে? ওয়ার হবে না, কি হবে এখানে? ওয়াজ হবে। ঠিক আছে। তো রাইট ফর্ম অফ ভার্বস যে আলোচনাটা আমি করতেছি, এটা সকল শ্রেণীর, ঠিক আছে, সকল শ্রেণীর স্টুডেন্টকে জানতে হবে। তো তোমরা যারা বাইরের দেখতেছো, মনে করো যে ইন্টারমিডিয়েটের না বা এসএসসির, তারাও কিন্তু এখান থেকে দেয়ার আর মাচ টু মাচ লার্নিং ফ্রম হিয়ার। ঠিক আছে, মোর লার্নিং, ইউ ক্যান লার্ন মাচ টপিক ফ্রম হিয়ার। আমরা অনেক কিছু এখান থেকে শিখতে পারি। ঠিক আছে। তোমরা যারা 8 বা 10-এ পড়তেছো, বা অনার্স, বা যারা পড়তেছো, বা যারা চাকরির খোঁজে রয়েছে, তারাও কিন্তু আমার এই ক্লাসটি দেখতে পারো। বিশেষ করে তোমার ইংলিশ সেকেন্ড পেপার যে গ্রামারে ভর্তি রয়েছে ইন্টারমিডিয়েটের, যেগুলো আমাদের পরবর্তীতে অনেক সময় কাজে লাগে, তো তারাও কিন্তু আমাকে আমার এই ক্লাসগুলো, বিশেষ করে রাত 9টায় যে আমি ক্লাসটা নেবো, সেটা ফলো করতে পারো। তো দেখো, আমরা এখানে দিব কি? ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ এ কিং, এখানে হবে কি? ওয়াজ হবে। দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। ফন্ড অফ মানে কি? প্রিয় ছিল। তার প্রিয় কি ছিল? কি কি করতে, তার কোন কাজটা করতে ভালো হতো? ফন্ড অফ। এটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে তুমি মনে করো এটা কোথায়? এটা জেনে গেলে এখান থেকে কোথায়? আমাদের 1 নম্বর কোশ্চেনে রয়েছে না, ফন্ডের অফ যদি প্রিপোজিশন বসাতে বলে, তাহলে তুমি কি বসাবা? অফ বসাবা। এটা হলো গ্রুপ ভার্ব টাইপের। ঠিক আছে। তো তুমি যদি এটা না জানো তাহলে হবে না। এটা কিন্তু জেনারেল প্রিপোজিশনের ব্যবহার না। এখন ফন্ডের পর তুমি অ্যাবাউট বসাতে পারো না, ওয়ান বসাতে পারো না, ইচ্ছা মতো বসাতে পারো না, উইথ বসাতে পারো না। তো এগুলা জিনিস তোমাকে আগে থেকে মুখস্থ করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে গ্যাদার করতে হবে তোমাকে নলেজ। 6, 7, 8, 9, 10, 11, 12। তো ধীরে ধীরে এটা গ্যাদার করতে হয়। তো আমি এই একটা সিট তোমাদের দিয়ে দেবো, গুরুত্বপূর্ণ সিটগুলো যেগুলো তোমাদের এইচএসসিতে আসছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। আমরা জানি এখানে যে প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব থাকে, তার সাথে কি করতে হয়? আইএনজি যুক্ত করতে হয়। তাহলে কি হবে? বি নাম্বারে আইএনজি যুক্ত করতে হবে, যে নোয়িং। তো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার। ঠিক আছে। একজন রাজা ছিল যে তার ভবিষ্যৎ জানতে খুবই পছন্দ করত। ঠিক আছে। এর মানেটা হলো এটা। আমি কিন্তু মানেটাও তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। অ্যাস্ট্রোলজার্স মানে কি? জ্যোতির্বিজ্ঞানী বা জ্যোতিষী। ঠিক আছে। জ্যোতিষীর কাছ থেকে সে তার ভাগ্যকে জানতে খুবই পছন্দ করত। রাজা মানুষ তো। আচ্ছা, দেখো তারপরে কি হলো? তাহলে আমরা কি দিলাম এখানে? যে অফ নোয়িং, অফ নোয়িং দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখছো
প্রতিটি টেন্স আমরা এটা কি পাস্ট টেন্সে করেছি, তারপরে এটা কি করলাম যে আমরা জানি রুলসটা ফলো করো তুমি, ঢাকা বোর্ডে কি কি ফলো করেছে, কোন রুলসগুলোকে ফলো করে তোমার শূন্যস্থানগুলো দিয়েছে। এটা কি দিয়েছে, এখানে পাস্ট টেন্সের কোন ইন্ডিকেটর ব্যবহার করেছে এখানে একটা, আর এখানে কি করেছে প্রিপোজিশন ব্যবহার করেছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে দুইটা টপিক, দুইটা রুলস আমরা আমাদের জানা হয়ে গেল, আমরা ডিটেলসে পড়ছি এবং অ্যানালাইসিস করে পড়তেছি, ঠিক আছে। তো দেখো, আচ্ছা তারপর কি আসলো, এ ফেমাস অ্যাস্ট্রোলজার ড্যাশ, ঠিক আছে, এখানে একটা ভার্ব দিয়েছে স্টপ। স্টপ মানে কি থামা। একজন বিখ্যাত অ্যাস্ট্রোলজার, একজন বিখ্যাত জ্যোতিষী ড্যাশ এট হিজ ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে স্টপ মানে কি থামা, আমরা কি ওই সময়কার কাহিনীটাই পড়তেছি, অতীতকালের কাহিনীটাই আমাদের চলতেছে। কনটেক্সটটা কি আমাদের পাস্ট টেন্স, কনটেক্সটটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সের। তো এখানে আমরা কোন ভার্ব ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমরা পাস্ট টেন্সই ব্যবহার করব। তাহলে কি হবে এটা, সরি একটু ঝামেলা হয়েছিল, দেখো আচ্ছা বলতেছি আমি, একটু আমার ঝামেলা হয়ে গেছে, ও সরি নড়ে গেছে ওটা, আর যাই হোক দেখো, এ ফেমাস অ্যাস্ট্রোলজার ড্যাশ এট হিজ কি ক্যাপিটাল, মানে কি একজন তোমার, একটু বড় করি ফন্টটা একটু বড় করি, দেখো আমি আবার বলতেছি যে স্টপড মানে কি থেমে গেছিল। এখন তোমরা জানো কি না যে তোমার এখানে একটা কি আছে ভাওয়েল রয়েছে, তারপরে রয়েছে একটা তোমার কি কনসোনেন্ট রয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে যদি সব শেষের শব্দটা যদি তোমার কি থাকে, তোমার কনসোনেন্ট থাকে, তারপর যদি ভাওয়েল থাকে, তাহলে এটা কি ডবল করতে হয়, দ্বিত্ব করতে হয়, তাই না। তাহলে এখানে কি হবে স্টপড, STOPPED, স্টপড এট হিজ ক্যাপিটাল, মানে কি একটা অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষী কি করলো, তার রাজধানীতে থামলো, অন হিজ ওয়ে টু হোম, তার বাড়ি যাওয়ার পথে যখন যাচ্ছিল অ্যাস্ট্রোলজার তার হোম, তখন তার বাড়ির সামনে যাওয়ার পথে কি হলো, সে তোমার ওই রাজধানীতে একটু থামলো, থেমে দেখলো, একটু রেস্ট নেওয়ার জন্য একটু দাঁড়ালো। জ্যোতিষীটা দাঁড়ালো কার বাড়ির সামনে, সে রাজার বাড়ির সামনে একটু দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখি আমরা দ্য কিং কল্ড, এই যে দেখো কল্ড মানে কি ডাকলো, ঠিক আছে, দ্য কিং কল্ড ওয়ান, এই যে দেখো কল্ড ওয়ান মানে কি ডাকা, এই যে ডাকলো, এখানে কিন্তু তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। কল ওয়ান হিম টু ড্যাশ, তাকে ডাকলো, টু এখানে আছে প্রেপোজিশন, সরি হ্যাঁ প্রেপোজিশন আছে, তবে এটা কি এটা একটু ভিন্ন ধরনের, মানে কি ইনফিনিটিভের ব্যবহার চলে আসছে। তো আমরা জানি ইনফিনিটিভের গঠনটা কি, যে টু প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে নো মানে জানা, তো টু এখানে দেওয়া আছে, তো আমরা কি করতে পারি, এখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা আছে সেটা এখানে থেকে যাবে। তবে সবসময় টু এর পরে যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় তা কিন্তু না, ঠিক আছে। ইন অর্ডার টু, তারপরে উইথ এ ভিউ টু, এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত করতে হয়, সেগুলো কিন্তু একটু ব্যতিক্রম, সেটা একটা রুলস রয়েছে রাইট ফ্রম ভার্বসে, সেটা অবশ্যই জানতে হবে, ওটা খুবই ইফেক্টিভ রুল, ঠিক আছে। আমরা অবশ্যই আলোচনা করব, যখন আমরা রুলসগুলো আলোচনা করবো এই রুলসগুলো দেখে নেবো ভালো করে। আচ্ছা তাহলে কি হলো, এখানে নো হলো, তাহলে দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার, তো ভবিষ্যৎ জানার জন্য অ্যাস্ট্রোলজারকে রাজা ডাকলো, অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ হিম সামথিং, কিছু বললো, মানে কি অতীতকালের কাহিনী আমরা কি বলতে পারি, তোমরা বলো তো। কনটেক্সটটা যেহেতু অতীতকাল, এখানে অন্য কিছু আমরা দেখতে পাইতেছি না, যে অতীতকালের এই টেলকে আমরা কি করব, তাহলে পাস্ট টেন্সে রূপান্তর করব, টেল টোল্ড, ঠিক আছে, টেলড তারপরে টোল্ড, তাহলে আমাদের এখানে কি হবে বলো তো, টোল্ড হবে, কারণ আমরা সবগুলোই বলতেছি কি। তাহলে দেখো তোমার যদি টেন্স জানা না থাকে, তুমি যদি টেন্সকে এতই অবহেলা করো, তাহলে এটা যদি টেন্স না জানো, তাহলে দেখো তো কঠিন রুলস কি খুবই দিয়েছে এখানে কি কঠিন রুলসগুলো খুবই দিয়েছে। তোমরা কিন্তু টেন্স ভালো করে মানে পড়তেই চাও না, যে টেন্স কি পড়বো, জানা থাকলে ভালো, কিন্তু না জানা থাকলে অবশ্যই তোমরা, যদি না জানা থাকে টেন্স, তাহলে অবশ্যই টেন্সের গঠন 12টা টেন্স অন্তত, আমি যদি বলবো যে 4×48টা গঠন রয়েছে, মানে নেগেটিভ থেকে শুরু করে ইন্টারোগেটিভ, এই প্রশ্নগুলো দিয়ে আমি যদি বলি তো তোমার 48টা গঠন তোমার মুখ জানা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা আর সেন্টেন্স তো রয়েছেই, ওকে। তাহলে এখানে আমরা টোল্ড দিয়ে দিলাম, আমরা পরে চলে যাই, হ্যাঁ পরের অংশটুকু চলে যাই। টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট, আচ্ছা দেখো এখানে কি ব্যবহার করেছে, আনপ্লিজেন্ট মানে কি অসুখীকর, অখুশিকর, মানে
তোমার পক্ষে যায় না, মন খারাপের কিছু বলে দিয়েছে, তোমার মতের বিরুদ্ধে মানে কিছু বলে দিয়েছে, তুমি যেটা চাচ্ছিলে সেটা না বলে অন্য কিছু বলে দিয়েছে, এটা বলে কি আনপ্লিজেন্ট। ঠিক আছে, তো এটাকে যদি এটা কি করেছে, প্লিজেন্ট মানে কি সন্তুষ্টিকর, প্লিজেন্ট মানে সন্তুষ্ট, আর আনপ্লিজেন্ট মানে কি অসন্তুষ্ট, অপ্রীতিকর। ঠিক আছে, এটা কি প্রিফিক্স বসিয়ে দিয়েছে আন, দে নেগেটিভ করে দিয়েছে। ঠিক আছে, দে অ্যান্টোনিম হয়ে গেছে প্লিজেন্ট। আমি এখন যদি বলা হয় যে প্লিজেন্ট দেওয়া থাকে, আর যদি তোমাকে বলা হয় যে এটা অ্যান্টোনিমি লিখো, তখন তুমি কি লিখবা, যে আনপ্লিজেন্ট। ঠিক আছে, যে অখুশিকর সামথিং, সেটা হবে আনপ্লিজেন্ট। তো ওকে ভাগ্য দেখতে বললো অ্যাস্ট্রোলজারকে রাজা, তখন অ্যাস্ট্রোলজার কি বললো, যে তোমার অখুশিকর কিছু বলে দিয়েছে। তারপর কি ঘটে দেখি, দেখো অ্যাট দিস, এতে করে, এর মানেটা কি হলো, এতে বা এতে করে দ্য কিং ড্যাশ ফিউরিয়াস। ফিউরিয়াস মানে কি রাগান্বিত হয়ে যাওয়া, মানে কি হিংসাত্মক। ঠিক আছে, হিংসাত্মক কি হলো, একটা তোমার মানে মনোভাব তৈরি হলো তার ভেতরে, রাজার ভেতরে ভয়ঙ্কর একটা রূপ তৈরি হলো। ফিউরিয়াস মানে কি ভয়ঙ্কর। তাহলে গেট, গেট থেকে গজ। ঠিক আছে, গেটের পাস্ট ফর্ম কি গজ, তাহলে আমরা কি বলবো এখানে গট। অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, রাগান্বিত হয়ে গেল, এন্ড ড্যাশ হিম টু ডেথ, সেইং মানে কি, যে কি বলে তাকে কি করলো। দেখো আমি অর্থটা আবার তোমাদের বলে দিচ্ছি। কন্ডেম মানে কি, কন্ডেম মানে তোমার দোষারোপ করা বা শাস্তি দেওয়া বা দণ্ড দেওয়া। ঠিক আছে, অ্যাট দিস দ্য কিং গট ফিউরিয়াস, এতে কি হলো, রাজা রেগে গেল, অ্যান্ড কন্ডেমড হিম, তাহলে এখানে কি হবে কন্ডেমড। ঠিক আছে, ইডি যুক্ত করতে হবে, মানে দণ্ড দিল। কন্ডেমড মানে কি দণ্ড দিল, হিম টু ডেথ মানে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, সেইং বলে, কি বলে মৃত্যুদণ্ড দিল, দেখো মেন লাইক ইউ, ঠিক আছে, লিভ টু স্পয়েল দ্য পিস। আচ্ছা, এখন দেখো মেন লাইক ইউ, হ্যাঁ, আচ্ছা আমি বলে দিচ্ছি তোমাকে। দেখো আচ্ছা, এখানে দেখো আমরা কি এটা ব্যবহার করতে পারি, উচিত না অর্থে। তোমার মতো মানুষ, তোমার মতো মানুষ কিসে উচিত না, দেখো মেন লাইক ইউ শুড নট লিভ টু স্পয়েল দ্য পিস, মানে তোমার মতো। আসলে এটা তুমি বলতে পারো স্যার এখানে পাস্ট টেন্স হলো না কেন, আমাদের প্রশ্ন এখানে আসতে পারে। ঠিক আছে, আমিও তো ভাবছিলাম যে মানে একটা এর ভেতরে ঘরের ভেতর ছিলাম, তো আমি বুঝতে পারতেছিলাম। দেখো কোটেশন রয়েছে, কোটেশনে কি হবে, মানে তোমার বক্তার বক্তব্য হুবহু তুলে দিতে হবে, বা বক্তার বক্তব্য বেশিরভাগ ক্ষেত্রে কি হয় প্রেজেন্ট টেন্সে হয়। বুঝতে পেরেছো, তো মেন লাইক ইউ শুড নট লিভ, ঠিক আছে, টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, তো তোমার মতো মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকা উচিত নয়। মানে কেন বললো, যে সে কি তার মনের বিরুদ্ধে কথাটা বলে দিয়েছে, যে এমন একটা কথা বলেছে আমরা যেটা শুনিনি, কিন্তু তার মনের বিরুদ্ধে চলে গেছে, রাজার মনের বিরুদ্ধে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখি, তাহলে আমরা কি দিলাম, শুড নট লিভ টু স্পয়েল, মানে তোমার বাঁচা উচিত নয়, টু স্পয়েল মানে কি ধ্বংস করার জন্য, দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর শান্তি ধ্বংস করার জন্য তোমার মতো লোকের বেঁচে থাকা উচিত নয়। ঠিক আছে, মানে এটা হলো এইটা। ওকে, তারপরে দেখো বাট, এবার দেখো কি বলতেছে, যে বাট অ্যানাদার থট ড্যাশ হিজ মাইন্ড, কিন্তু রাজা রাজা রাজার মাথার ভেতরে কি করলো, অন্য একটা চিন্তা অতিক্রম করলো। ক্রস মানে কি অতিক্রম করা, আর আমরা যেহেতু পাস্ট টেন্সের কনটেক্সটে আছি, আমরা বলতে পারি ক্রসড হিজ মাইন্ড। ঠিক আছে, তার মাথার ভেতর দিয়ে অন্য একটা চিন্তা আসলো বা ক্রস করে চলে গেল, অতিক্রম করলো। ঠিক আছে, আমরা কি দেবো এখানে, ডবল এস ইডি দিয়ে দেবো। বুঝতে পেরেছি, আচ্ছা তাহলে এখানে কি হবে, শুড নট লিভ, শুড নট লিভ। ঠিক আছে, আর এখানে কি দেবো আমরা, গট। তোমরা কিন্তু নোট করে নাও, ঠিক আছে, নোট করে নাও। আর আমি যে শব্দগুলোর মানে বলে দিচ্ছি, তোমরা যদি না জেনে থাকো তাহলে অবশ্যই লিখে নিবা। ঠিক আছে, ক্রস মানে, যেমন ক্রস মানে অতিক্রম করা। ঠিক আছে, অ্যাস্ট্রোলজার মানে কি জ্যোতিষী, পিস মানে শান্তি, স্পয়েল মানে কি ধ্বংস করা বা নষ্ট করা, কন্ডেম মানে কি তোমার হচ্ছে দোষারোপ করা বা শাস্তি দেওয়া। এই ধরনের শব্দগুলা তোমরা অবশ্যই তোমাদের শব্দ ভান্ডার ভোকাবুলারি বাড়ানোর জন্য তোমাদের কি নোট করতে হবে, মুখস্থ করতে হবে। একদিনে তো তৈরি হবে না, তবুও চেষ্টা করো। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে কি বলতেছে, যে বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার কি দ্যাশ সেন্ট ফর এক্সিকিউশন। দেখো ওয়াজ সেন্ট টু ফর এক্সিকিউশন মানে কি পাঠানোর পূর্বে, তাকে পাঠানোর পূর্বেই কি হলো, তার মাথার ভেতর দিয়ে একটা তোমার কি চলে গেল,
তোমার বুদ্ধি চলে গেল, বুদ্ধি চলে আসলো রাজার মাথার ভেতর দিয়ে। এখন তুমি বলবা যে স্যার তো এখানে বিফোর রয়েছে, তোমার আলোচনাটা দেখতে পারো, দেখো বিফোর রয়েছে, তাহলে আমরা তো পাস্ট টেন্সের ক্ষেত্রে জানি যে আগে যদি পাস্ট টেন্স হয় পরে তো পাস্ট পারফেক্ট হয়, এরকম না, বিফোরের আগে কিন্তু পাস্ট পারফেক্ট থাকে। তোমরা যদি পাস্ট পারফেক্ট টেন্স পড়ে থাকো তাহলে দেখবা বিফোরের পূর্বে তোমার তাহলে হেড ক্রসড হতো এখানে, তো এখানে তোমার হেড ক্রসড হবে না, আমরা আগেই পেয়েছি যে এটা ওই ধরনের কোনো গঠন নেই, তাহলে আমরা ওই ফরম্যাটে ফেলতে পারতেছি না, ওই স্ট্রাকচারে ফেলতে পারছি না যে তোমার আমরা কি জানি যে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সের এটা তোমার স্ট্রাকচার, তোমরা যারা জানো না তারা একটু দেখে নিবা, ঠিক আছে। তো তারপরে তুমি বলতে পারো যে স্যার বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট দিলেন কেন, মানে কি ভয়েস করা হয়েছে, মানে আই ওয়াজ সেন্ট টু মার্কেট, আই ওয়াজ সেন্ট টু মার্কেট বাই মাই ফাদার, ঠিক আছে, মানে আমাকে বাজারে পাঠানো হয়েছিল কার দ্বারা, আমার পিতার দ্বারা, ওইরকম, ঠিক আছে। মানে অ্যাস্ট্রোলজারকে কি করা হয়েছিল, ওই এক্সিকিউশন মানে মৃত্যুদণ্ড পাঠানোর পূর্বে, মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে রাজার মাথার ভেতর দিয়ে একটা বুদ্ধি চলে গেল, বুদ্ধি চলে আসলো, বুদ্ধি অতিক্রম করলো, একটা বুদ্ধি আঁটলো সে রাজা, ঠিক আছে। কি বুদ্ধিটা হলো যে দেখো কি বলতেছে, তাহলে তোমরা কি মানেটা বুঝতে পেরেছো এটার, যে আমি আবার বলে দিচ্ছি, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, কিন্তু আর একটা বুদ্ধি রাজার মাথা দিয়ে চলে গেল, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে রাজার মাথার ভেতর দিয়ে আরো একটা তোমার বুদ্ধি আসলো বা চলে গেল। তো বলতেছে রাজা বুদ্ধি করে বলতেছে যে হাউ লং উইল ইউ ড্যাশ, তো মানে জ্যোতিষী তো তার অন্য লোকের কি করে তোমার মানে ভাগ্যটা বলে দেয়, তো রাজা বলতেছে তোমার ভাগ্য, মানে রাজা একটু বুদ্ধি করে বলতেছে যে তুমি তোমার ভাগ্যটা বলো দেখি, এখন তো তোমার ওকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়ে দিবে, তাহলে একটা তো কিছু মানে রাজারও কিছু একটা ভালো কিছু দরকার, তো এখন যদি বলে দেয় যে তুমি কিছুদিন পর মরে যাবা, তুমি 10 দিন পর মরে যাবা, এখন যদি তোমাকে বলে দেয় ওই যে অ্যাস্ট্রোলজার, তাহলে তো মাথা খারাপ হয়ে গেল, তখন বলছে তাহলে ওকে বাঁচানোর জন্য একটা কিছু করতে হবে, আমাকে বাঁচানোর জন্য ওকে একটা সুযোগ দিই, ও যদি একটা আবার কোনো বুদ্ধি বের করতে পারে, ঠিক আছে। তবে হাউ লং উইল ইউ লিভ, দেখো উইল, উইল আছে না, উইল কোন টেন্সে থাকে, প্রেজেন্ট না সরি তোমার ফিউচার টেন্সে থাকে না উইল, তো এটা কি মডাল টাইপের, মডাল টাইপের থাকলে যদি মডালসের পরে কি হয়, বা যদি উইল বা শ্যাল থাকে ভার্ব, তারপরে তোমার ভার্বের বেজ ফর্ম হয়, সরি প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে, বা বেজ ফর্ম হয়, অবশ্যই বেজ ফর্ম হবে, তাহলে আমাদের এখানে লাইভ শব্দটা থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে হাউ লং উইল ইউ লিভ, তুমি কতক্ষণ বাঁচবে, এটা মানে বুদ্ধি করে কে বলতেছে, রাজা অ্যাস্ট্রোলজারকে বলতেছে, জ্যোতিষীকে বলতেছে। আচ্ছা আমরা একটু ওপরে যাই, আস্ক দ্য কিং, মানে রাজা তাকে জিজ্ঞাসা করলো, ঠিক আছে। আচ্ছা উইথ রেডি উইট, অর্থাৎ মানে প্রস্তুত বুদ্ধি দিয়ে, মানে উপস্থিত বুদ্ধি, রেডি উইট মানে কি, ঠিক আছে, তোমরা এই ওয়ার্ডের টার্মটা মনে রাখো যে রেডি উইট মানে কি উপস্থিত বুদ্ধি, উপস্থিত বুদ্ধি দিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেড, ঠিক আছে, অ্যাস্ট্রোলজার সেড মানে তোমার জ্যোতিষী বলল, দেখো ডবল কোটেশন, ডবল কোটেশনের ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই তোমার পাস্ট টেন্স বা অন্য কোনো টেন্স আমরা এখানে খুঁজবো না, ঠিক আছে। তো দ্য স্টার্স ডিক্লার, তো বলো তো এখানে কি ডিক্লার্স হবে বা ডিক্লার্ড হবে বা ডিক্লারিং হবে না, কোটেশনের ভিতরে তোমার স্টার্স এটা বহুবচন না, অনেকগুলো তারা, তাহলে এখানে কি হবে, ভার্বটা তোমার বহুবচনই হবে, অর্থাৎ এখানে এস বা কোনো ইয়েস যুক্ত হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্য স্টার্স ডিক্লার্স মানে তারাগুলো বলে, নক্ষত্রগুলো বলে দেয়, দ্যাট আই শ্যাল ডাই, আমি মরবো, ঠিক আছে, আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর, আমি 1 সপ্তাহ আগে মরবো, ঠিক আছে, আমি 1 সপ্তাহ আগে মরবো, বিফোর ইওর ম্যাজেস্টি, সো গুড বাই, আমি আপনার মরার 1 সপ্তাহ আগে তোমার মরবো, ঠিক আছে। তো এটা তো একটা চালাকি করলো, মানে যদি সে মরে যায় মনে করো, ঠিক আছে, রাজা যদি মরে যায় বা সে যদি মরে যায় তাহলে তো হবে না, বুঝতে পারছো না, তো যার কারণে সে বুদ্ধি করে বললো যে আপনার মরার আমি কি আগেই 10 দিন আগেই মরে যাব, এরকম একটা কিছু বললো। আচ্ছা দেখো, দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর, আমি 1 সপ্তাহ আগে মরবো, ইওর ম্যাজেস্টি আপনার মহত্বের মানে আগেই আমি 10 দিন আগে মরবো, তাহলে যদি মরে যায় 10 দিন আগে, যদি তোমার ওই তোমার অ্যাস্ট্রোলজার যদি 10 দিন আগে মরে যায় বা 1 সপ্তাহ আগে মরে যায়, তাহলে 1 সপ্তাহ পরে কে মরবে, রাজা মরবে না, হ্যাঁ 1 সপ্তাহ পরে কিন্তু রাজা মরে যাবে। তো বুদ্ধি করে সে কি করলো, তো সে বললো গুড বাই, সে গুড বাই বলে চলে গেল, মানে কি তখন রাজা তো তাকে ধরতে মানে মারতে পারবে না, রাজা কি তাকে মারতে পারবে, রাজা কিন্তু তাকে তখন মারতে পারবে না, ঠিক আছে, তাই বলে গুড বাই বলে মানে তার মহত্বের গুণগান করে সে চলে গেল, একটা বাই বাই দিয়ে দিল।
তো দেখো তারপরে কি হিয়ারিং দিস, এটা কি হবে হিয়ারিং হবে মানে শুনে। দেখো এটা কিভাবে হবে, এটা তুমি তো এটা তোমার পার্টিসিপল, ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের কাজ করতেছে এখানে। এটা কিন্তু নাউনের বা জিরান্ডের কাজ করছে না। তোমরা ভাবতে পারো যে হিয়ারিং স্যার এখানে জিরান্ড না পার্টিসিপল। দেখো জিরান্ড যদি তোমার একটা তোমার সেন্টেন্সের শুরুর দিকে থাকে তাহলে তারপরে কিন্তু অবশ্যই ভার্ব থাকবে। তোমরা এটা অবশ্যই লক্ষ্য করবা, বিশেষ করে যারাই দেখো ভিডিওটি তোমরা অবশ্যই নলেজ একটু গ্যাদার করো যে তোমার যদি জিরান্ড তোমার সাবজেক্ট হিসেবে বসে তারপরে ভার্ব বসবে, ঠিক আছে। যেমন কি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিংটা কি অবশ্যই জিরান্ড, তাহলে কি সুইমিং এর পরে একটা ভার্ব বসেছে, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এরপরে কিন্তু কোনো ভার্ব বসেনি। তো এই ধরনের বাক্য যেমন গোয়িং দেয়ার, প্লেইং ক্রিকেট, ঠিক আছে, আফটার বাথিং মানে গোসল করার পর, আফটার প্লেইং, আফটার রিডিং, আফটার, এই ধরনের শব্দগুলো যদি থাকে, হিয়ারিং, তো হিয়ারিং দিস এটা হচ্ছে তোমার অবশ্যই পার্টিসিপল, তোমরা খেয়াল রাখবা। তো হিয়ারিং দিস দ্য কিং টার্ন ফেল, এই কথা শুনে যখন বলল যে আমি মরবো কখন, মানে যে 10 দিন বা 1 সপ্তাহ পূর্বে আমি মরে যাব, তখন কথাটা শুনে তার রাজার কি হলো, মানে মুখ চোখটা বিবর্ণ হয়ে গেল, পেল হয়ে গেল, ঠিক আছে, মন খারাপ হয়ে গেল। আচ্ছা তারপরে কি হলো দেখো, লাইক এ ডেড ম্যান মানে মরার মতো তার অবস্থা হয়ে গেল, অ্যান্ড সাউটেড চিৎকার করলো, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে মানে এই হতভাগ্য লোকটাকে তোমরা কি দূর করে দাও, ঠিক আছে। রেস মানে কি তোমরা একটু লিখে নিবা, রেস মানে একটা হতদরিদ্র হতভাগ্য একটা লোক, ঠিক আছে, পোড়ো কপালে লোক। হ্যাঁ, তো যাই হোক তারপরে দেখো লেট হিম ড্যাশ কাম হেয়ার এগেইন, লেট হিম, আচ্ছা লেট এটা কোন সেন্টেন্স বলতো, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যখন আমরা নাবোধক করি, ঠিক আছে, শুধুমাত্র নট বসাই, ঠিক আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা নট বসাই বা পাস্ট টেন্স বা অন্য কিছু করি না, কিন্তু বুঝতে পেরেছো, লেট, শুড এগুলোর ক্ষেত্রে আমরা সেটাই করে থাকি, হ্যাড বেটার, উড রাদার এগুলোর পরেই আমরা ভার্বের বেস ফর্ম বসাই। তো আমরা এটা নাবোধক করব, লেট হিম ড্যাশ, লেট হিম নট কাম হিয়ার এগেইন তাকে আবার এখানে আসতে দিও না, লেট হিম নট গো তাকে যেতে দিও না, লেট হিম কাম তাকে আসতে দাও, তাকে আসতে দিও না, লেট হিম নট কাম তাকে আসতে দিও না, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার কি এই ধরনের সেন্টেন্সে আমরা লেট ব্যবহার করে থাকি। আচ্ছা, তো এই ছিল তোমার প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা, বা তোমার প্রতিটা আমি তোমার কি করেছি শূন্যস্থানগুলো ধীরে ধীরে আলোচনা করেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তো এটা ছিল তোমার রাইট ফর্ম অফ ভার্বসের ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। আশা করি আমি যেভাবে পড়িয়েছি ডিটেলস আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি সে নোটগুলো যদি করো, তাহলে নোটগুলো যদি তুমি এই প্রশ্নের ক্ষেত্রে করে নাও, পরে যখন আমি রাজশাহী বোর্ড বা যশোর বোর্ড পড়াবো তখন কি হবে, এই নোটসগুলাই তোমার আবার কাজে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমি আজকের ক্লাসটি আর বিলম্বিত করব না, আমি আরো পড়াতে চেয়েছিলাম, কিছু রুলস দিতে চেয়েছিলাম তোমাদের। তো যাই হোক, আজকে প্রথম ক্লাস, কিছু কথা না বললেই নয়। তো তোমরা যদি মনে করো যে তোমাদের বিন্দুমাত্র উপকারে আসবে, 40 দিন টানা কন্টিনিউয়াসলি ক্লাস করবে তোমরা আমার সাথে, ইংরেজিও করবে, ইংরেজির প্রতিটি টপিকের গুরুত্বপূর্ণ হেডিংসগুলো আমি আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেগুলো রয়েছে, বিশেষ করে রাইট ফর্ম ভার্বস বলো, মডিফায়ার্স বলো, কানেক্টরস বলো, এগুলোর 15 থেকে 20টা রুলস আমি আলোচনা করবো, বেশি আলোচনা করবো না, ঠিক আছে। এখন আমি যদি তোমার 30টা বা 40টা রুলস আলোচনা করি, আমি কতটি আলোচনা করতে বেশি পারবো না। আর যেগুলো বেশি বেশি এসেছে আমার কাছে, যে বইটা রয়েছে, আমি সেই বই থেকে তোমাদের সালের কোশ্চেনগুলো অনুযায়ী উদাহরণ হিসেবে আমি সালের কোশ্চেন নিয়ে আসবো। আমি একটা রুলস পারবো আর উদাহরণ হিসেবে সালের কোশ্চেন নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে কি হবে, তোমার সালের কোশ্চেন দিয়েই রুলসটা তোমার জানা হয়ে যাবে। আর এদিকে তো আইসিটি রয়েছেই, ঠিক আছে, সন্ধ্যা 7:30টায় তোমার আইসিটি আমি পড়াবো, 5টি চ্যাপ্টার, সিকিউ এমসিকিউ তোমরা অনেক কঠিন মনে করো, বিশেষ করে প্রোগ্রামিং এর আমার অনেক ভিডিও অলরেডি আপলোড করেছি, কিভাবে তুমি মোবাইলে তোমার সিকিউ বা এমসিকিউ তুমি সমাধান করবে, বা ঘরে বসে প্রোগ্রামিং, যেটা ঘরে বসে মোবাইলে তুমি এমসিকিউ প্রোগ্রামিং কিভাবে করবে। আমার কিন্তু একটা 2 ঘন্টার ক্লাস, মানে আমি একটা প্রায় 6 ঘন্টার ক্লাস নিয়েছি, ঠিক আছে, 2টা ক্লাস নিয়েছি 1 ঘন্টার করে, আর 2টা ক্লাস নিয়েছি 2.5 ঘন্টার করে। তাহলে বুঝো কত পরিমাণে ডিটেলস তথ্য তোমাদের সেখানে দিয়েছি, ঠিক আছে। তো সিকিউ যারা বা এমসিকিউ যারা পঞ্চম অধ্যায়ের করতেছো, আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, আমি রিসেন্টলি যেগুলো ভিডিওগুলো আমার এই পেজে দিয়ে দিয়েছি, এবং আমার যে চ্যানেল রয়েছে সে ইংলিশ এইচএস ইংলিশ এন্ড আইসিটি ল্যাব ইউটিউব চ্যানেল, সেখানেও দিয়েছি। তো তোমরা সেগুলো দেখতে থাকো আর আমার সাথে অবশ্যই জয়েন করবে। তো তোমরা যারা 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তার আমি তোমাদের অবশ্যই আহ্বান করবো, এই কোর্স থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, ঠিক আছে। আর যারা 26 সালের শিক্ষার্থী রয়েছে, পরীক্ষা দিবে,
তারাও কোর্সটিতে জয়েন করতে পারো। কারণ কি, যে তুমি 1.5 মাসে ইংলিশ সেকেন্ড পেপার এর একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাচ্ছ, আর 1.5 মাসে একটা কি হচ্ছে যে তোমার আইসিটির একটা ওভারঅল আলোচনা তোমার হয়ে যাচ্ছে। তো তোমাদের যারা রিলেটিভস রয়েছে, ফ্রেন্ডস রয়েছে, তাদেরকে অবশ্যই জানাবে। এবং আমার রিকোয়েস্ট থাকবে তোমাদের প্রতি যে আজকের এই ক্লাসটি তোমরা অবশ্যই শেয়ার করবে সবার সাথে, ঠিক আছে? তাহলে আমার যদি কোর্সে ভর্তি নাও হও, তবু আমি ইন্সপায়ার্ড হব যে আরো ভালো করে ক্লাসগুলো নেওয়ার, আরো তথ্যবহুল করার, আইসিটি ক্লাসগুলো আরো ভালো করার, অঙ্কগুলো ভালো করে বুঝানোর। তো তোমরা সকলেই ভালো থাকো। কালকে ইনশাল্লাহ 7:30টায় তোমার সন্ধ্যা 7:30টায় দেখা হচ্ছে আইসিটি ক্লাসে, আর রাত 9টায় আমি চেষ্টা করব ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাস নিয়ে। আমি রাইট ফর্ম ভার্বসের কালকে রুলস আলোচনা করব, অন্তত 10টা রুলস আলোচনা করব যেগুলো বারবার আসে, সবচেয়ে টপ রেটেড রুলস যেগুলো, সেগুলো আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।